স্টুডেন্ট ফর সভারেনিটির মতন একটি সংগঠন, একটি বৈফোর সংগঠন, তাদের দাবির প্রেক্ষিতে যে একটা নতজানু অবস্থান, সেই নতজানু অবস্থান একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের কেন থাকবে, সেটি আমাদের মনে একটি বড় প্রশ্ন। যে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের অবস্থান তো এমন হবার কথা নয়। সেখানে যারা উপদেষ্টারা রয়েছেন তাদের যে সাহস এবং যেই নৈতিক মনোবল নিয়ে সেই পদের দায়িত্বগুলো পালন করার কথা ছিল, আমরা সেটি দেখতে পাচ্ছি না। যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, যারা অন্যান্য উপদেষ্টারা রয়েছেন, তারা সবাই খুবই একটা নতজানু এবং এক ধরনের ভীত মানসিকতা নিয়ে সন্ত্রস্ত অবস্থায় তাদের দায়িত্ব পালন করতে পারছেন নাই বলা চলে। ফলে এই যে পরিস্থিতি, সেটি আমাদের জন্য ভীষণ রকমের উদ্বেগের এবং আমাদের জন্য আশঙ্কাজনক। কারণ গণ অভ্যুত্থানের একটা অংশীদার হিসেবে আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে চাই না। আমরা দেখতে চাই না পুলিশ তাদের সেই পুরনো ভূমিকায়, এক ধরনের অত্যাচার এবং শোষণের যে ভূমিকা, সেই ভূমিকায় তারা পুনরায় হাজির হোক। ফলে সেই জায়গা থেকে আমরা আজকের এই আয়োজনের মাধ্যমে, এই সমাবেশের মাধ্যমে সেই আচরণের প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে আহ্বান জানাবো তারা একটু সাহসী ভূমিকা পালন করবার জন্য। গণ অভ্যুত্থানের স্পিরিটকে, আমাদের এত মানুষের লাশের উপরে, এত রক্তের উপরে গঠিত সরকারের যেই নৈতিক মনোবল থাকার কথা, সেই মনোবলকে তাদের ধারণ করতে সক্ষম হতে হবে এবং সেই ভূমিকা, তাদের যে একটা অভূতপূর্ব ভূমিকায় তাদের যে দায়িত্বটা অর্পণ করা হয়েছে, সেই দায়িত্বটাকে তারা গ্রহণ করবেন এবং সেটিকে পালন করবেন, সেই আশাবাদ আমরা রাখতে চাই। আমরা এখনই গণ অভ্যুত্থানের বিভিন্ন যারা পক্ষ বিপক্ষ নানান রকমের শক্তি ছিলেন তাদেরকে দেখছি বিভিন্ন রকম ভাবে এটার এই ঘটনাটাকে আবার ব্যবহারও করা হয়েছে। সেটির ব্যাপারেও আমরা সচেষ্ট আছি, সজাগ আছি। কারণ গণ অভ্যুত্থানের অংশীদার হিসেবে সকল পক্ষ এখানে অংশগ্রহণ করেছে এবং কারো অংশই কম বেশি নয় এবং প্রত্যেককে কোনো একটা ঘটনার মাধ্যমে গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতাও আমরা আবার দেখতে পাই অনেক সময়, যে বোধ হয় তাহলে গণ অভ্যুত্থানটা হয়তো যথেষ্ট ছিল না কিংবা গণ অভ্যুত্থান যথাযথ ছিল না, যার কারণে সরকার বা অন্যান্য যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব পক্ষগুলো তৈরি হয়েছে, যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছেন, সক্রিয় হয়েছেন, তাদেরকেও নানান পরিসরে, কর্মস্থলে, সামাজিক পরিসরে কোণঠাসা করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, যেটিও আমাদের সঙ্গে একই সঙ্গে আশঙ্কাজনক। কারণ সেই পরিস্থিতি আমরা দেখতে চাই না। ফলে এই যে নানান রকম পক্ষ বিপক্ষ এবং প্রতিক্রিয়া, তার পরিস্থিতির মধ্যে আসলে সরকারকে একটা গুরু দায়িত্ব পালন করতে হবে এবং আদিবাসী শিক্ষার্থী জনতার উপরে যে হামলা করা হয়েছে, সেই হামলার বিচার আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে চাই। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা সেই গ্রেপ্তারকে সাধুবাদ জানাই, কিন্তু এটিকে একটি সামগ্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হবে। পুরো প্রক্রিয়াটাকে আপনারা জানেন যে সেই সমাবেশস্থলে হামলার উদ্দেশ্যে তারা যেই প্রস্তুতি নিয়েছিলেন, সবার হাতে স্ট্যাম্প ছিল, সবার হাতে জাতীয় পতাকা বাঁধা ছিল। আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই মনে আছে যে চিন্ময় দাসকে জাতীয় পতাকা অবমাননার কারণে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে যদি চিন্ময় দাস জাতীয় পতাকা অপমাননার কারণে গ্রেপ্তার হয়ে থাকেন, একটি স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে বাংলাদেশের নাগরিকদের উপরে যদি কোনো একটা অংশ হামলা চালায়, সেটি কি জাতীয় পতাকার অবমাননা নয়? তাহলে তাদেরকে কেন আমরা গ্রেপ্তার করতে পারছি না? এখন তাদেরকে কেন আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারছি না? দুজন আর গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এখানে আরো মানুষরা রয়েছেন, তাদের সকলের চেহারা, ছবি এবং হামলার ঘটনা সাংবাদিক ভাইয়েরা আমাদের সামনে আছেন উপস্থিত। আপনারা সবাই সেগুলোকে ধারণ করেছেন। আমাদের আলোকচিত্রীরা রয়েছেন, তারা সেখানে এক অর্থে সহযাত্রী হয়ে আমাদের অনেক আহত যোদ্ধাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন, হাসপাতালে নিয়ে গেছেন। ফলে সেই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা একটা সাহসী ভূমিকা পালন করেছেন। আমরা ঠিক সেই স্পিরিটকে ধারণ করে সবাইকে একই রকমের মনোবৃত্তিতে আমাদের এই ঘটনাগুলোর প্রতিরোধ করবার জন্য দাঁড়াতে চাই, সবাইকে মিলে, এবং সরকারকে সেই ঘটনাগুলোকে প্রতিরোধ করবার জন্য একটা সাহসী ভূমিকা আমরা আসলে দেখতে চাই। এটি আমাদের সমাবেশের জায়গা থেকে আমি কিন্তু মনে করি যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। এর পাশাপাশি আমরা দেখছি যে আপনারা নিশ্চয়ই মনে আছে যে পুলিশের যারা এসআই হিসেবে প্রায় ট্রেনিং সম্পন্ন করবার পরে তাদের নিয়োগ করা হলো না এবং তারা একটি প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে অনশনে বসেছিলেন। সেখানেও দেখতে পেয়েছি পুলিশ জল কামান দিয়ে তাদেরকে উঠিয়ে দিয়েছে গভীর রাতে। এই যে বিভিন্ন রকমের ছোট ছোট ঘটনা ঘটছে আমাদের চারপাশে এবং প্রশাসনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের অংশ, এক অর্থে অসহযোগিতাও আছে কিছু কিছু ক্ষেত্রে। অনেকেই দায়িত্ব পালন করছেন না, অনেকেই কথা শুনছেন না। অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন চলে যাবেন, তাদের আর কথা শুনে কি লাভ, এরকমের মনোবৃত্তি আমরা আমলাতন্ত্রের অনেকের অংশের মধ্যে দেখতে পাচ্ছি। সেটিও আমাদের ধিক্কার জানানো উচিত, কারণ আমলাতন্ত্র তো রয়ে গেছে, সরকার তো পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে আমলাতন্ত্রের যে পুরনো ভূমিকা, সেটিকে আমাদেরকে প্রশ্ন করতে হবে। আপনারা দেখেছেন যে পাবলিক সার্ভিস কমিশনের যে সংস্কার কমিশন করা হয়েছিল, সেই কমিশন করবার সাথে সাথে আমলাতন্ত্রের একটি বড় অংশ প্রতিরোধী হয়ে গেলেন, প্রতিবাদ জানালেন যে তারা এই ধরনের সংস্কার চান না। ফলে এই যে বিগত সরকারের আমলগুলোতে তারা যে ধরনের দুর্নীতিগ্রস্ত ভূমিকা পালন করেছেন, আমরা তো সেই পুনরাবৃত্তি দেখতে চাই না, আমরা তো সেগুলোকে সংস্কার করতেই চাই। ফলে যারা যারা এই যে বিভিন্ন রকমের ভুয়ো তুলে পুরনো ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য সক্রিয় ভূমিকা পালন করছেন, আমাদেরকে
তাদেরও প্রতিরোধ করতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। সেটি আমাদের একটা সজাগ থাকবার জায়গা। আমরা সেই জায়গা থেকে সজাগ আছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক থেকে, এবং আমাদের যারা সহযোদ্ধারা রয়েছেন তারাও সচেষ্ট রয়েছেন, এবং আমরা আরো একটি বিপ্লবী ভূমিকা পালন করতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদ জানিয়ে এবং হামলাকারীদেরকে অবিলম্বে এক যথাযথ বিচারিক প্রক্রিয়ার মধ্যে ন্যস্ত করবার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অলিউর রহমান খান। আমরাও সানের কথার সাথে একসাথে হয়ে বলতে চাই, সহমত প্রকাশ করে বলতে চাই যে যেই ব্যবস্থাটি আমরা মনে করছি যে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়ে গেছে শুধুমাত্র একজন ব্যক্তি এখান থেকে চলে যাওয়ায়, সেটি সম্ভবত আমাদের ভুল ধারণা, এবং আমাদের সকলকে এই বিষয়ে সজাগ থাকতে হবে এবং সক্রিয় থাকতে হবে যে ব্যবস্থাটি, ফ্যাসিস্ট ব্যবস্থাটির পতন এখনো হয়নি, এবং সেই ব্যবস্থা, সেই স্ট্রাকচার, সেই প্র্যাকটিস, সেই সকল অনুশীলন এবং চিন্তা আমাদের মধ্যে রয়ে গেছে, আমাদের প্রত্যেকটি ইনস্টিটিউটের মধ্যেই রয়ে গেছে। তো সেই জায়গা থেকে আমাদের এই সক্রিয়তাটা আমাদের শিক্ষক নেটওয়ার্কের জারি থাকবে, এবং আমরা চাই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সবাই একসাথে মিলে এই ফ্যাসিস্ট যে কাঠামো, সেই কাঠামোটিকে সংস্কার করার এবং আমাদের গণতান্ত্রিক কাঠামো ফিরে পাওয়ার যে লড়াই, সেই লড়াইয়ে আমরা থাকবো সকলেই। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক লাবণী আশরাফিকে। ধন্যবাদ। আমি একটা বিষয় মনে করিয়ে দিতে চাই এই সরকারকে, যে আপনারা জুলাই কারো একক অংশগ্রহণের বিষয় ছিল না। এখানে সর্বস্তরের মানুষের, সর্বস্তরের পেশাজীবী মানুষের, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের একটা গণ অভ্যুত্থান ছিল। সেটা বোধহয় আপনারা ভুলে গেছেন। এখন কোনো একটা পক্ষ যখন গিয়ে স্টুডেন্ট ফর সভরেন্টি নামে এসে হামলা করছে, আজকে কালকে আবার হামলা করবে, আর আপনারা এভাবে চুপ থাকবেন, সেটা আমরা সাধারণ জনগণ হিসেবে দেখতে চাই না। আরেকটি বিষয় হচ্ছে আদিবাসী শিক্ষার্থীদের উপরে যে হামলাটা হলো, এই যেদিন হামলা হলো সম্ভবত সেই দিনই সংবিধান সংস্কারের আলাপ উঠেছিল এবং সেখানে ছিল বহুত্ববাদীর বিষয়টি, কিন্তু সেই বহুত্ববাদিতার পরিচয় বা চর্চা কোথায়? রাষ্ট্রের মধ্যে তো নেই। এখানে যখন আমি বহুত্ববাদী বলছি, তখন বহু জাতি, বহু ধর্ম, তাদের উপরে যখন হামলা করা হয়, সরকার কেন চুপ থাকে? তাহলে সেই যে ফ্যাসিস্ট রেজিমের করা সংবিধান, ফ্যাসিস্ট রেজিমের করা কাঠামো, সেই কাঠামোতেই যদি আপনারা চলেন, তাহলে কিসের গণ অভ্যুত্থানের সরকার আপনি? ফলে আমি নিন্দা জানাই এই যে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা, আদিবাসীদের সাংবিধানিক অধিকার নিয়ে আপনারা যে ৯-৬ খেলা খেলছেন, সেগুলো বন্ধ করেন, এবং অবিলম্বে যাদেরকে দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে, আমাদের সাংবাদিক ভাই ও বন্ধুরা তারা তাদের ছবি তুলে রেখেছে, সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি আছে, তো এত গড়িমসি করার কিছু নেই। আপনারা দ্রুত পদক্ষেপ নেন। আমরা এখনো রাস্তায় আছি, থাকবো। আমরা কোনো ফলের আশায়, পদের আশায় রাস্তায় নামি নাই। এই দেশ আমাদের সকলের। এই দেশকে রক্ষা করতে হলে একটা হাসিনা গিয়েছে, এরকম আরো যত হাসিনা আসবে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। সে যদি আপনিও হাসিনার মতো আচরণ করেন, আপনার বিরুদ্ধেও দাঁড়াবো। তো আমার সম্পূর্ণভাবে বলার বিষয় হচ্ছে সরকারকে, দায়িত্ব তার। একটা কথা মনে রাখতে হবে, তাকে ক্ষমতা দেওয়া হয়নি, দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে দায়িত্বটা পালন করতে শেখা। আমি নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ লাবণী আশরাফিকে। আমরা সরকারকে এটাই মনে করিয়ে দিতে চাই বারবার যে আপনারা একটি দায়িত্ব নিয়ে এসেছেন, এবং জনগণের ম্যান্ডেটে পাওয়া যে একটা সরকার বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সরকারের কাছে আমরা আরো অনেক বেশি নৈতিক সাহস আশা করি, এবং সত্যকে সত্য বলার, অন্যায়কে অন্যায় বলার, এবং সেটার বিরুদ্ধে সক্রিয় থাকার, সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার সকল সক্ষমতা আমাদের এই ম্যান্ডেটে আসা এই সরকারের মধ্যে আমরা দেখতে চাই। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সৌম্য সরকারকে।
আমাদের কথা তো আপনারা বুঝতেই পারছেন, দেশটা হঠাৎ করে আবার কারো কারো বাপের হয়ে যাচ্ছে। এই জন্য নিশ্চয়ই আমাদের দেশে গণ আন্দোলন হয় নাই। গণ আন্দোলন বাংলাদেশ আরো বেশ কয়েকটা দেখেছে এবং এইভাবেই সেই গণ আন্দোলনগুলো হাতছাড়া হয়েছে। গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে ছিল, সমস্ত মানুষের, এর আগের সরকার তারা বলতে চেয়েছে যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা নির্দিষ্ট গোষ্ঠীরা করেছে, অন্যরা বোধহয় এখানে কিছু করে নাই। এই গণ আন্দোলনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি, 24-এর গণ আন্দোলনের ক্ষেত্রেও, যে কিছু কিছু মানুষ মনে করছে যে দেশটা তারা যেন কোট আনকোট স্বাধীন করে দিয়েছে। এইটা তো হয় নাই। সবাই অংশগ্রহণ করেছি, আমরা প্রতিটা মানুষ অংশগ্রহণ করেছে, অল্প কিছু মানুষ বাদে নিশ্চয়ই। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাষ্ট্রে বহু বছর ধরে যা যা হচ্ছে আদিবাসীদের উপরে, পাহাড়ের সমতলের আদিবাসীদের উপরে যে ধরনের নিপীড়ন, যে ধরনের অত্যাচার, ধর্ষণ, লুণ্ঠন, সমস্ত কিছু, বাঙালি হিসেবে আমার ব্যক্তিগতভাবে আমার ভীষণ লজ্জা লাগে। বাংলায় কথা বলি এই কারণে বাঙালি, কিন্তু এইটা তো বৈচিত্র্য না, একটা দেশ তো এইভাবে আগাতে পারে না। সেই দায়িত্ব নিয়ে আপনারা এসেছেন, আমাদের সহকর্মীরা বলেছেন যে দায়িত্ব আপনাদের উপর অর্পণ করা হয়েছে, এই অন্তর্বর্তী সরকারকে সেই দায়িত্ব পালন করতে হবে। যারা অন্যায় করছেন, অত্যাচার করছেন, তাদেরকে আইনের আওতায় আনা হোক, যদি বাংলাদেশের সত্যিকার অর্থে কোনো আইন থেকে থাকে। ধন্যবাদ। ধন্যবাদ সৌম্য সরকারকে। আমরা দেখতে পাচ্ছি, আমরা এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ যখন জানাচ্ছি, যে এই মুহূর্তে আমরা এই ঘটনার আইনি একটা বিচার হোক, সুষ্ঠু বিচার হোক, সেটার দাবি জানাচ্ছি, সেই একই সময়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না, আদিবাসী বলবো নাকি উপজাতি বলবো, এই যে এক ধরনের মানে আমাদের মধ্যে কুতর্কের সৃষ্টি হচ্ছে, সেই জায়গাগুলোকেও একটু আমি অ্যাড্রেস করতে চাই এবং বলতে চাই যে এই সকল কুতর্ক না করে আদিবাসী বলবো নাকি কি বলবো সেই টার্মের জায়গায় পুরো আলোচনাটাকে রিডিউস না করে আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে সেই নাগরিকের যে সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকার রক্ষা এবং সোচ্চার হওয়া উচিত আমাদের সবার সেই রক্ষার আন্দোলনে। তো এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইসমাইল সাদিকে। ধন্যবাদ। আমরা অত্যন্ত ক্ষুব্ধ, একই সাথে ব্যথিত, যেভাবে আমাদের আদিবাসী ভাই বোনদের উপরে সেদিন অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে জনসম্মুখে। সেখানে রাষ্ট্রীয় বাহিনী নীরব ভূমিকা পালন করেছে। পরের দিন আমরা দেখছি সেই রাষ্ট্রীয় বাহিনী যারা আগের দিন নীরব ভূমিকা পালন করলো, অর্থাৎ তাদের অত্যাচারিত হতে দিল, তারাই পরের দিন আবার তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। এর মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট, যে সরকার সবার সরকার হয়নি। যেটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল, আমাদের প্রত্যেকটি ছাত্র জনতা, প্রত্যেকটি পেশাজীবী মানুষের আকাঙ্ক্ষা ছিল যে এই সরকার সবার সরকার হবে, কিন্তু সেটা আমরা প্রতীয়মান হতে দেখিনি। যে গ্রাফিতিগুলো নিয়ে ডক্টর ইউনূস সাহেব গর্ব করেছেন, অ্যালবাম উপহার দিয়েছেন বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে, সেই গ্রাফিতি থেকে একটা শব্দ মুছে গেল। একটা শব্দের কারণে একটা বইয়ের একটা পৃষ্ঠা মুছে যাচ্ছে, সেই গ্রাফিতিকে মুছে দেওয়া হচ্ছে আদিবাসী শব্দ কেন? আপনি তো বলেছিলেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একটা পরিবারের সদস্য হবে। পরিবার কি ভেঙে গেছে? পরিবারের সদস্যরা এভাবে সাপ মারার মতো পিটায় মানুষকে। আপনারা খেয়াল করেন না? ওখানে বসে আছেন, প্রতিটা দিন আমরা দেখতে পাচ্ছি বৈষম্য প্রতিনিয়ত বাড়ছে। এটা তো বাড়ার কথা ছিল না। বিগত সময় আমরা দেখেছি 3 ধরনের সংখ্যাগরিষ্ঠতার বাহাদুরি: জাতিগত সংখ্যাগরিষ্ঠতার বাহাদুরি, ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার বাহাদুরি, আর দেখেছি সংসদে বাহাদুরি। সেই বাহাদুরি আমাদের কি উপহার দিয়েছে? কিছুই দেয়নি। আবারও সেই একই বাহাদুরি আমরা দেখতে পাচ্ছি। এই বাহাদুরির জন্য গণ অভ্যুত্থান হয়নি। এখন একটা নির্দিষ্ট গোষ্ঠী দাবি করছে তারাই গণ অভ্যুত্থান করেছে। নো, এখানে প্রত্যেকটা মানুষের অবদান আছে। সেই অবদানগুলো ভুলে গেলে চলবে না। আমরা আমাদের পাহাড়ি বন্ধু বান্ধব, আদিবাসী বন্ধু বান্ধব, ছাত্রছাত্রীর সাথে যখন কথা বলি, তখন অশ্রু সংবরণ করতে পারি না। এই দেশের মানুষ, আমরা একভাবে চলি, তারা আরেকভাবে চলে। আমরা কোনো সুবিধা তো দেই না, অধিকার তো দেই না, তাদের কথা বলবার অধিকার, তাদের দাঁড়ানোর অধিকারটুকুও দিচ্ছি না। এই বাংলাদেশ তো আমরা চাই না। এই বাংলাদেশ আমরা আগেও চাইনি। এই জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম, আবারও রাস্তায় নামবো। আপনাদের আমরা বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য থাকবে না বলেই আন্দোলন হয়েছে। কোনো সাম্প্রদায়িকতা থাকবে না বলেই আন্দোলন হয়েছে।
আজকে আমরা স্পষ্টত বুঝতে পাচ্ছি একটা গোষ্ঠীর হাতে সবকিছু তুলে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারছি না তা কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনে আরো বৃহত্তর পরিসরে আমাদের দাঁড়াতে হবে। আমাদের স্পষ্ট করতে হবে আপনাদেরও অবস্থান, যে আপনারা আসলে কি চাচ্ছেন। বৈষম্য মুক্ত করতে চাচ্ছেন নাকি আরো বৈষম্যের মধ্যে আমাদের নিপীড়িত করতে চাচ্ছেন? যে ভাষা আমরা দেখতে পাচ্ছি সরকারের সহযোগী সংগঠনগুলোর, সেগুলো কিন্তু ফ্যাসিবাদী ভাষা। আমরা যদি সরকারের সমালোচনা করবেন, আপনি বলেছেন প্রথম দিনের বক্তৃতায় আপনারা মন খুলে কথা বলবেন। আজকে যখন মন খুলে কথা বলা হচ্ছে তখন একটা ট্যাগ দেওয়া হচ্ছে প্রত্যেককে। এটা তো ফ্যাসিবাদী আচরণ। এক ফ্যাসিবাদকে অপসারণ করে আমরা আরেকটা ফ্যাসিবাদ তো কায়েম করতে চাই না। সেই বিষয়গুলো আমরা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রতিনিয়ত আপনাদের প্রতিজ্ঞা থেকে, আপনাদের দায়িত্ববোধ থেকে সরে যাচ্ছেন। আমরা সেটা চাই না। আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আদিবাসী আমাদের ছাত্র জনতার উপরে যারা হামলা করেছে, মাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা আইওয়াস এই কারণেই পরের দিন আপনারা পুলিশ নিয়ে সেখানে হামলা করেছেন। বাকিটা কোথায়? স্পষ্টত আমাদের সাংবাদিক ভাই বোনদের উপরে দ্বিতীয় দিন হামলা করা হয়েছে। তার মানে সাংবাদিক আগেও যেমন টার্গেট ছিল, এখনো টার্গেট। এই ধরনের আচরণ থেকে আপনাদের বিরত থাকতে হবে, আপনাদের সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি সেদিনের ঘটনার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ইসমাইল সাদিকে। আমরা প্রত্যেকেই নিশ্চয়ই খুবই সংক্ষুব্ধ এবং ক্ষুব্ধ গত কয়েকদিনের ঘটনায়, এবং আমরা বারবার করে এটাই মনে করিয়ে দিতে চাই যে কোনো ধরনের ফ্যাসিস্ট চিন্তা, চর্চা, স্ট্রাকচার এটার মধ্যে আমরা থাকতে চাইনি। আমরা ফ্যাসিজমের বিলোপ চেয়েছি, এবং সেই আমরা আসলে বাংলাদেশের প্রতিটি মানুষ, এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী নয়, কোনো ব্যক্তিবর্গ নয়। ফলে আমরা চাই যে যেই সরকার এই ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি হয়েছে, তারা নিশ্চয়ই এই ধরনের ফ্যাসিস্টিক কার্যক্রম করবেন না, সেটা থেকে বিরত থাকবেন, এবং এটার মানে শক্ত হাতে এই ধরনের ঘটনাগুলি তারা হ্যান্ডেল করবেন, এটাই আমাদের আশা। এবং আমরা আশা রাখতে চাই তারা আমাদের কথা ছিল দায় ও দরদের রাজনীতি করা। সেই দায় ও দরদের রাজনীতিই আমাদের করতে হবে, এবং সেই দায় দরদের সাথে কোনোভাবেই পুলিশি হামলা সমার্থক হতে পারে না। একটি রাষ্ট্র যখন দায় দরদের রাজনীতির কথা বলে এবং তারপরে সেই রাষ্ট্রে অধিকার কর্মীদের কোনো ধরনের নাগরিক অধিকারের সমাবেশে, কোনো ধরনের সংক্ষুব্ধ জনতার সমাবেশে যখন পুলিশি আক্রমণ হয়, তখন সেই দায় এবং দরদের আমাদের কাছে কিন্তু কোনো অর্থ তৈরি হয় না। ফলে এই সকল শব্দ শুনতে খুবই চমৎকার লাগে, কিন্তু এই সকল শব্দের অর্থগুলি আমাদেরকে তৈরি করতে হবে। এই দায় অর্থবোধক হতে হবে, এই দরদ অর্থবোধক হতে হবে। আমরা সাম্যের কথা বলছি, আমরা সামাজিক সুবিচারের কথা বলছি, মানবিক মর্যাদার কথা বলছি, সেটি থাকতে হবে আমাদের চিন্তায়, চর্চায়, আমাদের ইনস্টিটিউশনাল যে প্র্যাকটিস, স্ট্রাকচার, সেই সকল জায়গায় আসলে এটা থাকতে হবে। এবং এটা যতক্ষণ না থাকবে ততক্ষণই আমাদের লড়াইটা থাকবে, আমাদের প্রতিবাদটিও জারি থাকবে। এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিইউবিটি শিক্ষক মনির হোসেনকে। ধন্যবাদ আপনাদেরকে যারা উপস্থিত আছেন। আজকে আমাদের হয় যে সমাবেশ, আপনারা বুঝতে পেরেছেন আমরা কেন এখানে এসেছি। আপনারা একটা বিষয় জানেন, 1990 সালে বাংলাদেশের রাজনৈতিক দলেরা স্লোগান দিত এরকম, আইয়ুব গেছে যেই পথে এরশাদ যাবে সেই পথে। এরশাদ ঠিক আইয়ুবের পথেই বিদায় নিয়েছিল। তারপর স্লোগান দেওয়া হয়েছিল, এরশাদ গেছে যেই পথে হাসিনা যাবে এই পথে, হাসিনা ঠিক একই পথে গিয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র। এখানে গণ অভ্যুত্থান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় চরিত্র। আজকে গত পরশুদিন যে হামলা হয়েছে আদিবাসী শিক্ষার্থীদের উপর, এটা আমার কাছে মনে হয় রোগ না, এটা হচ্ছে রোগের একটা উপসর্গ। উপসর্গ কি? মূল রোগ হচ্ছে আদিবাসীদেরকে বাঙালি যারা আছে ফ্যাসিস্ট রেজিম পালন করে তারা মানতে পারে না। আর দীর্ঘদিনের আদিবাসীদের একটা দাবি হচ্ছে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, কিন্তু আমাদের সংবিধানে আদিবাসীদের কোনো প্রকার স্বীকৃতি নাই। তাদেরকে স্বীকৃতি দেওয়া আছে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসাবে। সেইটার দাবি দেওয়া এবং পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার,
এর ফলপ্রেক্ষিতে মূলত এখানের হামলা হয়েছে, এর বাইরে আর কোনো মনে হয় কারণ নেই। তাই আমি আজকের এই সমাবেশ থেকে বা মানববন্ধন থেকে আমি দাবি তুলছি, সেটা হচ্ছে যারা হামলা করেছে এদেরকে চিহ্নিত করে বিচার করতে হবে, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং পাহাড়ে সেনা শাসন প্রত্যাহার করতে হবে। কারণ রাষ্ট্র মানে সবার, রাষ্ট্র কারো ব্যক্তির না। এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, চাকমা, সাঁওতাল, মারমা, উড়নচা, রাখাইন সবার রাষ্ট্র। আশা করি সরকার যারা আছেন আপনারা এটা মানবেন, কারণ আপনার দায়িত্ব প্রাপ্ত হয়েছেন, ক্ষমতা প্রাপ্ত নয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনির হোসেনকে। আদিবাসীদের প্রসঙ্গে কিছু কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে প্রথমত যেটা মনির ভাই বলে গেলেন যে তাদের সাংবিধানিক স্বীকৃতি নাই। তো এই সে সাংবিধানিক স্বীকৃতি নাই, পাহাড়ে সেনা শাসন চলছে, সেখানে আমাদের একটা জিনিস বুঝতে হয় যে এটা সমস্যা সংকটের গোড়ার জায়গাটা কি। এবং সেখানে আমরা দেখি যে আদিবাসীদের যেই সংগ্রাম, আদিবাসীদের এতদিন ধরে সাংবিধানিক স্বীকৃতি তারা চাচ্ছে, সেটার সাথে কিন্তু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কথা যদি আমরা বলি, সেখানের ভূমির মালিকানা, ভূমি কেন্দ্রিক যে বাস্তবতা, সেই বাস্তবতাটিও বিরাজমান। এবং আমরা দেখছি যে এখানে অনেকেই এটা তৈরি করার চেষ্টা করছেন যে একটা বাইনারি অপোজিশন, যে আদিবাসী ভার্সেস বাঙালি, বা পাহাড়ে যারা থাকছেন সবাই সেটেলার কিনা বাঙালিরা। তো এই ডিবেটগুলি আছে এবং এগুলো খুবই ক্রিটিক্যালি আমাদেরকে বুঝতে হবে। এবং একটা জিনিস আমরা দেখছি যে এই যে পাহাড়ে যে সেনা শাসন চলছে, সেইখানে সবসময় ঢাল হিসেবে এই যে সেটেলারদেরকে ব্যবহার করা। তো সেই সেটেলার বনাম আদিবাসীদের একটা যে দ্বন্দ্ব তৈরি করে রাখা, সেটার পিছন দিয়ে যে এখানে আসলে সেনা শাসনটা কায়েম হয়ে রয়েছে, সেই জিনিসটা আমরা লক্ষ্য করি না। আমরা সেটা নিয়ে আর থাকি না, আমরা সারফেস লেভেলে এই আলাপগুলো করছি। এবং এই যে সেটেলার বনাম আদিবাসী যে ডাইনামিক, সেটাও সেই জায়গা থেকেও আমরা কিছু সমস্যা দেখতে পাই যে এই যে সেটেলাররা, তারা আসলে কারা? তারা কি ওখানে মানে নিজেরা গিয়ে ভূমি দখল করে থেকেছে, নাকি এখানে পুনর্বাসন, বাংলাদেশ সরকার অনেক দরিদ্র ভূমিহীন মানুষের পুনর্বাসন হিসেবে তাদেরকে পাহাড়ে সেটেল করেছে? তো সেই প্রশ্নগুলো থাকে। তো আমরা এই যে বাইনারি ডিভিশনের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বের হয়ে এসে আমরা খুব স্পষ্ট ভাষায় এটুকু আমরা বলবো যে আদিবাসীদের যে ভূমি সংক্রান্ত জটিলতা, সেই ভূমি সংক্রান্ত জটিলতাটিকে আমলে নিতে হবে, তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং পাহাড়ে সেনা শাসনটিও থামাতে হবে। এক দেশে দুই নীতি চলতে পারে না। পাকিস্তানে চলেছিল, পাকিস্তান টেকেনি, সেরকম বাংলাদেশেও এরকম একটি দেশে দুইটি অঞ্চলে সমগ্র বাংলাদেশে এক নীতি আর পাহাড়ে অন্য নীতিতে চলবে, সেটাও চলতে পারে না। তো এই মুহূর্তে এই সকল কিছু আমরা মাথায় রাখবো এবং মাথায় রেখেই এই সকল সমস্যার সুরাহার দিকে যেতে হবে। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি তাজুলি শেহরিন ইসলামকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। আমি আসলে খুব বেশি কথা বলতে চাই না, কখনো বলিও না। আমি শুধু একটা কথাই আজকে বলতে চাচ্ছি যে জানুয়ারি 15 তারিখে যে হামলাটা হয়েছে, সেটার মধ্যে অনেকের মাঝেই আমার সরাসরি শিক্ষার্থী রূপাইয়ার চেষ্টা নাট্যকা, ও আহত হয়েছে, ও মাথায় আঘাত পেয়েছে, ওর হাতের আঙুল ভেঙে গেছে, ও পায়ে আঘাত পেয়েছে। ওকে আরো অনেক খারাপ হতে পারতো ওর অবস্থা। ওকে শিল্ড করতে গিয়ে যিনি ওকে শিল্ড করার চেষ্টা করেছে, ওনার 2 হাত ভেঙে গেছে। তো ওকে হাসপাতালে দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে অগস্টের 4 তারিখে, একই মে, অগস্টের 4 তারিখে রূপাইয়া, ওর মা, ওর ভাই, ওনারা ছাত্রলীগের
হামলার মধ্যে পড়েছিলেন মোহাম্মদপুরে, এবং ওর ভাইয়েরও হাত ভেঙে গিয়েছিল। এই সময় ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কয়েক ঘন্টার জন্য মারপিট করা হয়েছে, ওনার হাত ভেঙে গিয়েছিল। রূপাইয়া ওর মা ওদের উপরেও হামলা হয়েছিল, এবং ওই সময়ও আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল যে ম্যাডাম, মানে আমাদের দিকে রামদানি আমাদেরকে মারতে এসেছিল, এবং খুব খারাপ লেগেছিল যে তখন পুলিশ ছিল আশেপাশে, কিন্তু কেউ কিছু করেনি। তো আমার যে বারবার মনে হচ্ছিল যে যেই মেয়ে এবং যেই মেয়ের পরিবার অগস্টের 4 তারিখে এরকম একটা ভয়াবহ হামলার শিকার হয়, আবার যেন 4 মাস পর, 5 মাস পর, 6 মাস পরে এসে একই মানুষ আমরা দেখছি যে আন্দোলন করে যাচ্ছে। তখনও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, এখনো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, একই মানুষ আন্দোলন করে যাচ্ছে, একই মানুষ মার খেয়ে যাচ্ছে। তো আমরা যখন আমাদেরকে যখন মানুষ প্রশ্ন করে, আমরা সবাইকে প্রশ্ন করি, আমরা সরকারের কাছে প্রশ্ন করি যে বদলটা আসলে কোথায় হয়েছে, বদলটা যেন আমরা দেখতে পারি। আমি জাস্ট এটাই বলতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ কাজলি আপাকে। আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি, স্টুডেন্টস ফর সভারেন্টি যখন আক্রমণ করলো শিক্ষার্থীদের উপর, আদিবাসী শিক্ষার্থীদের উপর, এবং এই ভিডিওগুলি যদিও দেখা যায় না, আমি নিজেও খুব বেশি দেখতে পারিনি, কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে আক্রমণের যে কায়দা, তারা আসলেই মানে সেখানে কি আহত করতে গিয়েছিল শিক্ষার্থীদেরকে? তাদের আক্রমণের ধরন দেখলে তেমনটি মনে হয় না, খুব স্পষ্টতই মনে হয় যে তাদেরকে হত্যা করার জন্যই ওখানে গিয়ে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, যেই কায়দায় আক্রমণ করা হয়েছে। এবং সেখানেও পুলিশ উপস্থিত ছিলেন, এবং পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সেই একই পুলিশ পরের দিন যখন সরব হয়ে মারতে আসে, তখন আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন তৈরি হয় যে পুলিশ আসলে তাহলে কার পক্ষে, বা এই যে এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, তারপরেও আসলে এই যে পুলিশি রাষ্ট্র ব্যবস্থা এবং পুলিশি যে নিপীড়ন, সেটা কমলো কিনা, থামলো কিনা, এবং পুলিশ জনগণের হতে পারলো কিনা। তো যাই হোক, এই জিনিসগুলো আমরা ভাববো। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামাল চৌধুরীকে। ধন্যবাদ। আসলে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি, রীতিমতো একটা দিকে যেমন আশঙ্কা তৈরি করছে, আতঙ্ক তৈরি করছে, তেমনি হতাশা। আমরা কি এই জন্যই এই স্বাধীনতা, এই যে 24-এর স্বাধীনতার কথা বলছি, নতুন বাংলাদেশের কথা বলছি, কোথায়? দল পাল্টেছে, কিন্তু সময় তো পাল্টেনি, একই ঘটনায়। আমরা দেখেছি প্রথমে সংখ্যালঘুদের উপর আক্রমণ, সেটাকে বিভিন্নভাবে কাদার করার চেষ্টা। আমরা দেখেছি দেখতে পেয়েছি বাউল সম্প্রদায়ের উপরে হামলা, মাজার ভাঙচুর, এসব কিছুর পিছনে একটা বিশেষ গোষ্ঠী বা গোষ্ঠীর একাধিক গোষ্ঠী তারা তৎপর। তারা একের পর এক হুমকি দিচ্ছে, কখনো সামনে কখনো পেছনে। তারা কখনো গ্রাফিটি মুছে দিচ্ছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়ার ছবি মুছে দিয়ে তারা উল্লাস করেছে। আমরা দেখেছি কিছুদিন আগে আরো বেশ কিছু ঘটনা, যেখানে বাউল সম্প্রদায়ের উপরে হামলা চালিয়ে তাদেরকে এক ধরনের ভীতি তৈরি করা, যে তোমরা এই দেশে আমাদের মতো করে থাকতে হবে। ঠিক যেভাবেই বিগত সরকার তার পেটোয়া বাহিনী দিয়ে এবং সরকারি বাহিনী দিয়ে দমন পীড়নের যেই খেলা তারা শুরু করেছিল, সেটারই ধারাবাহিকতা আবারও শুরু হতে যাচ্ছে। আমরা দেখেছি স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটি বইপড় সংগঠন, মাত্র তারা গঠন হয়ে তারা 10-15 জন গিয়ে
একটা দাবি তুলেছে, সেই দাবিতে পুরো একটা শিক্ষা বইয়ের পিছনে মুছে দেওয়া হয়েছে। এরকম নতজানু, এরকম মেরুদণ্ডহীন একটা সরকার কি বিপ্লবী সরকার বা যে গণ আন্দোলনের সরকার, সেটা কিভাবে হয়? আমরা দেখেছি বিসিএস এর যেই পরীক্ষায় উত্তীর্ণ কোনো কারণ ছাড়াই, কোনো তাদেরকে কি অপরাধ সেটা চিহ্নিত না করে তাদেরকে বরখাস্ত করার একটা চেষ্টা আমরা দেখেছি। তারপরেই 321 জন পুলিশের যে যারা আছে তাদের 1 বছরের প্রশিক্ষণ করার পর কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে বরখাস্ত করার চেষ্টা। তারা যখন প্রতিবাদ করেছে তাদের উপর আবার জল কামান দিয়ে হামলা। একইভাবে হঠাৎ করে কোথা থেকে এক সোভারেন্টি গ্রুপ এসে হামলা চালিয়ে দিল। গত 2 দিন আগের ঘটনা আমরা দেখেছি। সরকারের পক্ষ থেকে একটা বিবৃতিও এসেছে যে সরকার এই ঘটনায় ক্ষুব্ধ, সরকার এই ঘটনা দেখতে চায় না। আমরা সবাই দেখেছি সে বিবৃতি। কিন্তু একই সাথে আমরা দেখেছি এই সোভারেন্টি গ্রুপের মাত্র 2 জন, মানে যারা ফুড সোলজার বলবো আমরা, মাঠে গিয়ে একটু লাঠি সোটা নিয়ে গিয়েছে, তারা অভিনয় করেছে, তারা আহত হয়েছে, ব্যান্ডেজ বেঁধে অভিনয় করেছে, সেটাও ধরা পড়ে গেছে। সেই 2 জনকে গ্রেফতার। সেখানে কিন্তু আরো অনেকেই ছিল, তাদের নাম আমরা কিন্তু জানি। তারা তাদের মদত নিয়ে এটা করেছে সেটাও আমরা জানি। তাদের ব্যাপারে কোনো মানে পদক্ষেপ, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে খুঁজে আনা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা সঙ্গত কারণেই এই জাতীয় সংসদ, যেটা লক্ষ মানুষের স্বাধীনতার বিনিময়ে যেটা অর্জিত হয়েছে আমাদের এই দেশ, এই জাতীয় সংসদের সামনে আমরা শিক্ষক সমাবেশের পক্ষ থেকে এই সকল বিষয়কে আবারও তুলে ধরছি এবং মনে করিয়ে দিতে যাচ্ছি যে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। আপনাদের দায়িত্বের মাঝে নতুন নতুন করে মনে হয় শুরু হয়েছে যে কে কত বড় প্যাসিবাদী হতে পারবে, কে কাকে কত বেশি ভয় দেখিয়ে দমন পীড়ন চালিয়ে নিজেদেরকে এই আন্দোলনের একমাত্র স্টেক হোল্ডার ঘোষণা করে সবকিছুর ক্রেডিট নিতে সেই প্রবণতা শুরু হয়ে গেছে। এটা বন্ধ করতে হবে। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে একটা মন্তব্যের কারণে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আজকে এতগুলো ঘটনা, সেখানে তার কোনো উল্লেখযোগ্য মানে দৃষ্টিতে আসে এরকম কোনো ভূমিকাই নেই। এই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে এই দেশকে শক্তভাবে সকলের অধিকারকে নিশ্চিত করে ব্যবস্থা নিতে পারবে, আমরা সেই প্রশ্ন করছি।